শুভ সকাল রুটিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনি আছি, সাথে আমি জুলহাস জুবাইরও আছি। পত্রিকার বার্তা প্রতিদিনই আমাদের জন্য অনেক বিস্ময়কর খবর নিয়ে আসে, এমন বেশ কিছু বিস্ময়ের আজ হয়তো আপনারা বিস্তারিত পড়তে পারবেন জাতীয় দৈনিকগুলোতে চোখ রাখলে। প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। অনাকাঙ্ক্ষিত গতকালকে যেই তথ্যটি বা যে খবরটি আমরা সারাদিন বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি তা হচ্ছে ভয়াবহ আগুনে কয়েকশো ঘর ভস্মীভূত। মহাখালীর সাততলা বস্তি, 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সর্বস্ব হারিয়ে দিশেহারা বস্তিবাসী। তারই নিচে মূল শিরোনাম বড় করে লাল কালিতে রেখা হয়েছে, মাদক, কিশোর গ্যাং ও টিকটক নতুন প্রজন্মের সর্বনাশ। অভিভাবকদের অসচেতনতা, অপকর্ম, বিচারহীনতা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ সাংস্কৃতিক চর্চা সীমিত হওয়াতেই এমন পরিস্থিতি। ফের বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি, সংক্রমণের ঊর্ধ্বগতি। 6 দফা দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী 75-এ হারিয়ে ফেলা মুক্তিযুদ্ধের আদর্শ ফিরে এসেছে এমনটি তিনি বলেছেন। এবং সাবওয়ে নির্মাণের উদ্যোগে মাস্টার প্ল্যান উপেক্ষা, উপযোগিতা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 150 দিনের বেশি ওএসডি নয়। সেই সাথে কারা অর্থ পাচার করছে নাম দিন অর্থমন্ত্রী। সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতির ডিপো স্বাস্থ্য মন্ত্রণালয়। পুকুর চুরি করে বেরিয়ে যায়, প্রকাশ করলে সমস্যা, জিএম কাদেরের মন্তব্য। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। পাহাড় ধস রোধে টেকসই কোনো ব্যবস্থা নেই। খাগড়াছড়িতে 3,500 পরিবার ঝুঁকিতে বসবাস। পাহাড়ের পাদদেশে বসতি উচ্ছেদে বড় বাধার রিট। টানা বর্ষণে ধসের আশঙ্কা। 14,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। স্বাধীনতা চেতনায় বিশ্বাসী হলে 7 মার্চ 7 জুন পালন করত ওবায়দুল কাদেরের মন্তব্য। করোনায় শনাক্তের হার 11.47%। 24 ঘন্টায় চিহ্নিত 1970 জন, মৃত্যু 30 জনের। বিএনপি সময় মতো আন্দোলনের ডাক দেবে, মির্জা ফখরুলের মন্তব্য। ছায়া সরকারের প্রতিশ্রুতিতে ঢাকার কৌতূহল। মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং রপ্তানিতে নীতি সহায়তা মেয়াদ আরও বাড়ল। এই ছিল আমার কাছে রুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল থেকে যে খবরগুলো আপনাদের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে তারা বড় করে শিরোনাম করেছে অর্থ পাচার নিয়ে উত্তপ্ত সংসদ। এখানে বক্তব্যগুলো দেওয়া আছে। যদি আমি কাজী ফিরোজ রশিদ একটি বক্তব্য পড়তে চাই, তিনি বলেছেন, সব টাকা বিদেশ থেকে ফেরত আনেন, আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দুদকের প্রধান কার্যালয় কানাডায় নিয়ে যান। এবং তার পাশাপাশি অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেছেন, পাচারকারীদের তালিকা দিন, ব্যবস্থা নেব। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 15টি আইন প্রণয়ন হবে। এবং তার পাশাপাশি যে খবরগুলো আছে, ভয় জাগাচ্ছে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটও। রাজশাহী বিভাগে একদিনে রেকর্ড 607 জন শনাক্ত, এবং শনাক্তের হার 41 দিনে সর্বোচ্চ। এবং গতকালকের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন, 6 দফার মাধ্যমেই এসেছিল স্বাধীনতা। বাজেট নিয়ে সম্পূরক বাজেট পাশ করা হয়েছে সংসদ, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংস্কারের দাবি সংসদে। কেনাকাটার দুর্নীতির ডিপো বললেন বিরোধী দলের এমপি। যদি শেষের পাতায় চলে যায়, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে গতকালকে যে আগুন দগ্ধ হয়েছিল সেটার খবর আছে। মহাখালীর সাততলা বস্তির মাথা গোঁজার ঠাঁই হারালো শত শত পরিবার। সাততলা বস্তিতে ফের আগুন। সময় হলেই আন্দোলনের ডাক, বলেছেন মির্জা ফখরুল। এবং স্বাধীনতার বিষয়ে তাদের আস্থার অভাব আছে, বলেছেন ওবায়দুল কাদের। 18 বিশিষ্ট নাগরিকের বিবৃতি নিয়েও এখানে সমকালের পেছনের পাতায় খবর আছে। এই ছিল আমাদের হাতে সমকাল থেকে বেশ কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, যেটা যুগান্তর এবং প্রত্যেকটি জাতীয় দৈনিকে এসছে রুনিয়া। টাকা পাচারকারীদের তালিকা দিন, সংসদে অর্থমন্ত্রীর মন্তব্য। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হলেও এমপির কথা বলেন বিদেশে টাকা পাচার ও পুঁজিবাজার, আর্থিক স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ডিপো, অনিয়ম রূপকথার গল্পের মতো। 13,987 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। সম্পূরক বাজেট নিয়ে আলোচনা যা হয় অনেকটা অর্থহীন। বিস্তারিত 15 পাতায় আপনারা পড়তে পারবেন। এবং স্বাস্থ্য প্রশাসনে উপযুক্ত লোকের পদায়ন নেই। 6 দফার ভেতরেই নিহিত ছিল স্বাধীনতার 1 দফা। প্রধানমন্ত্রী নানা অভিযোগে 49 মামলার বাদীর অস্তিত্ব নেই। প্রতিকার চেয়ে হাইকোর্টের রিট। বাবুনগরীকে আমির করে হেফাজতের নতুন কমিটি। বিপর্যস্ত পর্যটন খাত, 20,000 কোটি টাকার ক্ষতি। ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ট্যুর অপারেটররা। 40 লাখ কর্মী বেকার। সিলেটে আবারও 2 দফা ভূমিকম্প, স্কুল ভবনে ফাটল। হাড়ভাঙা পরিশ্রমের সাজানো ঘরগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপ।
মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ল কয়েকশো ঘর। শেষ পাতায় চোখ রাখতে চাই চট্টগ্রামে টানা বর্ষণে ফের পাহাড় ধসের আশঙ্কা এবং স্বাধীনতার ব্যাপারে বিএনপির আস্থার অভাব রয়েছে। ওবায়দুল কাদেরের মন্তব্য, করোনা রোগীর চাপে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল এবং পাকিস্তানের 2 ট্রেনের সংঘর্ষে নিহত 40। এই ছিল রুনি আমার কাছে। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আসলে পত্রিকার পাতাগুলো যখন আমরা দেখছি তখন কিন্তু আসলে এই ধরনেরই খবরগুলো আসলে চোখে পড়ছে একদম। তো এই খবরগুলোর মধ্যে যদি আমরা পর্যটন খাতের একটা খবর আসলে এই ইত্তেফাকে আছে, যেটা হচ্ছে আমাদের হয় না পর্যটন খাতটা আসলে ধসে পড়ছে। পর্যটনের কিন্তু একটা অনেক বড় বিষয় জায়গা কিন্তু ছিল আমাদের কক্সবাজার। একদম। আমি জানি কক্সবাজারের প্রসঙ্গটা নিয়ে তুমি কেন আনছো, কারণ আমরা জানি আজ 8 তারিখ এবং আজ আন্তর্জাতিক মহাসাগর দিবস হিসেবে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। 1992 সালে কিন্তু আজকের এই দিনটি পালন শুরু হয়েছিল। আমি জানি এই জন্যই তুমি কথাটির প্রসঙ্গ তুললে। নিশ্চয়ই এর সাথে সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন যাদের জীবন জীবিকা এখন বিশাল প্রশ্নের মুখোমুখি। এই মুহূর্তে আমরা যা করতে চাই, এই দিবসকে কেন্দ্র করে 2 জন অতিথি আমাদের সাথে আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ জাকারিয়া, যিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ভূতাত্ত্বিক ওশনোগ্রাফি বিভাগ, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজার, এবং আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলা চ্যানেলের সাঁতারুতনী। আপনাদের দুজনকেই স্বাগত এবং একই সাথে শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। টিভিকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। এত সুন্দর একটি দিনে আপনারা সকালবেলা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেটা আমাদের কাছে সত্যিকার অর্থেই খুব গুরুত্ব বহন করে, কারণ সমুদ্র নিয়ে কিন্তু আমাদের জানতে চাওয়ার বা আগ্রহের কোনো কমতি নেই। সেই আগ্রহের জায়গা থেকে একটু জানতে চাই, আজকে তো বৈশ্বিকভাবে একটি দিন আমরা উদযাপন করছি, কিংবা 1992 সাল থেকে আজকের এই দিনটিকে আমরা গুরুত্ব সহকারে উদযাপন করছি। তবু আপনার দৃষ্টিতে মূলত জাকারিয়া একটু জানতে চাই, বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গোপসাগরের বৈজ্ঞানিক গুরুত্বটা আপনি কিভাবে দেখেন? আমাদের যে বিশ্ব সমুদ্র দিবস, যেটা ওয়ার্ল্ড ওশানে পালিত হচ্ছে, এইটার মূল থিমটা কিন্তু যেমন ওশান লাইফ এন্ড লাইভলিহুড। আসলে এই করোনা পরিস্থিতি কিন্তু আমাদের লাইফ এন্ড লাইভলিহুড সম্পর্কে আমাদেরকে আরো সচেতন করতে, আমাদেরকে আসলে আরো বার্তা দিয়ে গেছে। তো যার কারণে এই ওয়ার্ল্ড ওশান ডেও কিন্তু এইবার দ্বিতীয়বার যেটা অনলাইনে পালন হচ্ছে। তো এইটার মূল স্পটলাইট কিন্তু আসলে ইকোসিস্টেম এন্ড বায়োডাইভার্সিটি। মানে আসলে সমুদ্রের আমাদের জীবনযাপনের মতো সমুদ্রের লাইফটাকে, যে ইকোসিস্টেমটা আছে, এইটা যদি বজায় না থাকে এবং সঠিক না থাকে, তাহলে কিন্তু সমুদ্রেও যে একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হবে। সেটাই কিন্তু আসলে এই লাইফ এন্ড লাইভলিহুডের বার্তা। আমাদের আমাদের সমুদ্রের অবস্থাও কিন্তু বৈশ্বিক সমুদ্র তো সংযোগ কানেক্টেড। যার কারণে আমাদের সমুদ্রের পরিস্থিতিটাও কিন্তু সারা পৃথিবীর অবস্থার মধ্যে সংযুক্ত। আসলে এইখানে আমরা আরেকটা জিনিস বলতে চাই, আসলে সমুদ্রকে আমাদের কেন জানতে হবে। সমুদ্র আমাদেরকে আসলে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে সমুদ্র। আমরা যে অক্সিজেনের বিষয়ে আমরা আজকে এত বেশি কনসার্ন, সেই অক্সিজেনের বলা হচ্ছে 50 থেকে 80% এই অক্সিজেন আসে সমুদ্র থেকে। মানে মিনিমাম 50% অক্সিজেন সমুদ্র থেকে আসতেছে, যেটা জাতিসংঘ বলতেছে। সেইখান থেকে আমাদের একমাত্র, আমরা যদি বলি, সমুদ্রের একটা মাত্র শৈবাল, যেটা আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি, মানে প্লুরোকক্কাস নামক একটা সবচেয়ে ক্ষুদ্র ফটোসিনথেটিক একটা অর্গানিজম, এইটাই আমাদের পৃথিবীর যত অক্সিজেনের 20% সাপ্লাই দিচ্ছে। মানে বিজ্ঞানী ডক্টর আমার সেলভিয়া নামক একজন জিওগ্রাফিক এক্সপ্লোরার বলতেছে, আমরা যে প্রতিদিন নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাসের 5টা নিঃশ্বাসের একটা নিঃশ্বাসের অক্সিজেন যোগান দেয় এই আপনার প্লুরোকক্কাস নামক এই অর্গানিজম, মানে এই ফাইটোপ্লাঙ্কটন। তার মানে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই কিন্তু সমুদ্রের একটা গুরুত্ব রয়েছে। তো তাছাড়া আমাদের কিন্তু জাতিসংঘ আমাদেরকে বলতেছে যে আগামী 2030 সালের মধ্যে কিন্তু 40 মিলিয়ন পিপল এই আমাদের সমুদ্রের উপরে সরাসরি এমপ্লয়মেন্ট নির্ভর হবে। তার মানে আমাদের শুধু এইটাই না, সমুদ্রের গুরুত্বটা কেন আমাদের। জাকারিয়া, নিশ্চয়ই আপনার কাছ থেকে এগুলো আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই এবং বুঝতেও চাই, কিন্তু তার আগে আমার যে প্রশ্নটা ছিল আমাদের রফিকুল ইসলামের কাছে, সেটা হচ্ছে
আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের সমুদ্রের প্রয়োজন আছে। সমুদ্রকে বলা হয় না পৃথিবীর লাংস হিসেবে এটাকে গণ্য করা হয়। কিন্তু তরুণদের মধ্যে এখন কিন্তু দেখা যাচ্ছে একটা প্রাণ চাঞ্চল্যের বিষয় হচ্ছে সমুদ্র যাত্রা অথবা সমুদ্রে সাঁতার কাটা। এই যে অ্যাডভেঞ্চারাস বিষয়টা সমুদ্রের সাথে যে যুক্ত হচ্ছে সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ সবাইকে। আহ, সমুদ্র আসলে আক্ষরিক এবং তাৎপর্যিক দিক থেকে আসলে খুবই বিশাল একটা বিষয়। এর সাথে সংশ্লিষ্ট আছে জীবন জীবিকা, এবং জীবন এবং জীবিকার অংশ হিসেবে সমুদ্রের সাথে সম্পৃক্ত আছে বিভিন্ন ধরনের ক্রীড়া। এই ক্রীড়ার অংশ হিসেবে আছে সমুদ্রের সাথে সম্পৃক্ত স্কুবা ড্রাইভিং, সার্ফিং এবং ওপেন ওয়াটার সুইমিং, যেটা আমরা বাংলা চ্যানেলে করি। তো এই যে সাঁতার বলেন বা অন্য যে ক্রীড়ার বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে জীবন এবং জীবিকারও একটা সম্পৃক্ততা রয়েছে। আজকে সমুদ্র দিবসের যে প্রতিপাদ্য বিষয়, জীবন এবং জীবিকায় সমুদ্রের ভূমিকা, এই বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ক্রীড়ার সাথে সম্পৃক্ত যে জীবন জীবিকা, সেটার সাথে বেশ একটা সম্পর্ক আছে। সেই দিক থেকে সমুদ্র নির্ভর যে ক্রীড়া, সমুদ্র নির্ভর যে বিনোদনের ব্যবস্থা, সেইটার সাথে জীবনকে সম্পৃক্ত করে আমরা আজকের এই দিনটাকে উদযাপন করতে পারি। সাথে সাথে যেটার দিকে আমরা নজর দিতে পারি, এই যে সমুদ্র আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের এক বিশাল জীববৈচিত্র্যের নিদর্শন আমাদের দিচ্ছে, আমাদের রহস্য এবং অ্যাডভেঞ্চারের বিস্তর জায়গা খুলে দিচ্ছে। এই জায়গাগুলো যেন আমরা ধরে রাখতে পারি। নিশ্চয়ই রফিকুল ইসলাম, আপনার সাথে এই প্রসঙ্গটা একমত যে আমাদের এটা ধরে রাখতে হবে, কিন্তু এই বাস্তবতাও আমাদের ভুলে গেলে চলবে না। আজ কিন্তু ইত্তেফাকি তাদের প্রথম পাতায় একটি শিরোনাম করেছে, বিপর্যস্ত পর্যটন খাত, 20,000 কোটি টাকার ক্ষতি, ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ট্যুর অপারেটররা, 40 লাখ কর্মী বেকার। এই যে বলছিলেন জীবিকার অনেক বড় একটি অংশ সমুদ্র নির্ভর বাংলাদেশে, সেই নির্ভরতার জায়গায় এই যে সংকটটা বা নয়া স্বাভাবিকতা যে বিষয়টি এসছে, এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাইব, তবে যখন বিরতি থেকে ফিরছি তখন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি। বিরতির পর সকালে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন। আমাদের সাথে কিন্তু দুজন অতিথি আছে, মোহাম্মদ জাকারিয়া এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। দুজনের সাথে আলাপচারিতা চলছিল মহাসমুদ্র নিয়ে বা সমুদ্র নিয়ে, সমুদ্র পাড়ের জনজীবন নিয়ে। একটু আরো একবার মোহাম্মদ জাকারিয়ার কাছে আসতে চাই। আমরা ব্লু ইকোনমি নিয়ে অনেকদিন ধরেই শুনছি, কিন্তু সেই শুনবার পাশাপাশি আমরা একটু আগে আমি ইত্তেফাকের প্রথম পাতা থেকে যে শিরোনামটি পড়লাম, সেই শিরোনামটিও কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। পরিবর্তিত স্বাভাবিকতা বা নয়া স্বাভাবিকতা যেটাই বলি না কেন, দুয়ের মধ্যে সমন্বয় আসলে কি করে করতে পারি এই সংকটময় সময় আমরা? ইকোনমি একটা গুরুত্বপূর্ণ সেক্টর। আসলে আমাদের 2012 সালে এবং 2014 সালে সমুদ্র বিজয়ের পরে ইকোনমি নিয়ে কিন্তু একটা বড় ধরনের অগ্রগতির দিকে আমরা যাচ্ছি, এবং এটা নিয়ে সবাই কনসার্ন। এই জিনিসটা কিন্তু আমাদের এই এই বিষয়ে ব্লু ইকোনমি কি ডেভেলপমেন্টের জন্য গবেষণা আর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। কারণ হলো আমরা আগে সমুদ্রকে জানতে হবে। আসলে সমুদ্র থেকে পর্যাপ্ত জানার জন্য যে পরিমাণ তথ্য উপাত্ত প্রয়োজন, সেইটার কাজ করার জন্যই কিন্তু আসলে বাংলাদেশে যে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এই তথ্য সংগ্রহের কাজ করার মাধ্যমেই কিন্তু আমাদের সমুদ্রের কে কিভাবে আমরা সাস্টেনেবলি ব্যবহার করতে পারি। যেমন আমাদের এসডিজি 14 গোলের একটা বড় কনসার্ন হলো আমাদের সমুদ্র। সমুদ্রকে সাস্টেনেবলি আমরা কিভাবে টেকসই ভাবে ব্যবহার করে সমুদ্র থেকে সম্পদ গুলাকে আমাদের মানুষের কল্যাণে বা কাজে ব্যবহার করতে পারি। এটার জন্য যদিও আমাদের আগ্রহ, উদ্যোগ সবকিছুরই কোনো কিছুর কমতি নাই, কিন্তু আমাদের বাস্তবায়নে এখানে একটু আমরা আরো প্রোগ্রেসিভ ভাবে এগোনো উচিত আসলে এই সমুদ্র অর্থনীতিকে ব্যবহার করার জন্য। আচ্ছা, মানে সংকটের মূল জায়গাটা আপনার দৃষ্টিতে কি ধরা পড়ছে বাস্তবায়নের ক্ষেত্রে? একটু যদি সহজ করে আমাদের বোঝানো যায়, আমরা সহজ করে বুঝতে চাই আসলে সবাই।
সংকটের বড় জায়গাটা যদি আমরা বলি, আমরা সমুদ্রকে এক্সপ্লোর করতে যাচ্ছি না, আমরা সমুদ্রে নামতে হবে। মানে সমুদ্রে নামতে হবে আমি বলতে বোঝাচ্ছি, সমুদ্র নিয়ে আমাদেরকে সরাসরি যেই তথ্যপাত্র প্রয়োজন সেটা নিয়ে সরাসরি অ্যাকশনে যেতে হবে এখন। এখন কিন্তু আর আসলে আলোচনারও সময় নেই। কারণ আমরা অলরেডি 14 সালে সমুদ্র বিজয় করে ফেলেছি। আমাদের ওশান বাউন্ডারি নির্ধারণ হয়ে গেছে। আমার সমুদ্র ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার, প্রায় বাংলাদেশের সমান একটা এরিয়া পেয়ে গেছি। সেই অর্থনৈতিক যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ জয়লাভ করেছে, সেইটাকে আমরা এখন কিন্তু সরাসরি সেটাকে কিভাবে কল্যাণে ব্যবহার করা যায় সেটা নিয়ে সরাসরি এখন আমাদের অ্যাকশন বা আমাদের কাজ করতে হবে। এখন আসলে আমাদের অনেক পরিকল্পনা করা হয়েছে এই নিয়ে। বাংলাদেশে অনেক ডিপার্টমেন্ট সমুদ্র অর্থনীতি নিয়ে কাজ করতেছে। কিন্তু কোনো একটা ডিপার্টমেন্টকে লিডিং অবস্থায় রেখে এই এক্সপ্লোরেশনটাকে সরাসরি আমরা নেমে পড়তে হবে। এখন আর আসলে এটা নিয়ে আলোচনা মানে আলাপচারিতার করলে সময় আমাদের শেষ হয়ে গেছে, এক্সিকিউশনে যেতে হবে আমাদের। বাহ, চমৎকার, খুব সুন্দর করে বললেন আপনি। আচ্ছা, আমার রফিকুল ইসলামের কাছে একটা অন্য রকমের প্রশ্ন আছে। আমার জানার মানে আগ্রহের জায়গাটা হচ্ছে, যেহেতু আপনি সাঁতারু, সমুদ্রের প্রতি তো আপনার একটা ভালোবাসা আছেই, কিন্তু যার সাথে সংসার বেঁধেছেন তার ভালোবাসা পাহাড়ের প্রতি। তো যখন আপনারা কোথাও ঘুরতে যান, তখন কিভাবে জায়গাটাকে নির্ধারণ করেন যেখানে পাহাড় এবং সমুদ্র দুটোকেই একসাথে পাওয়া যাবে? আহ, আসলে পাহাড় এবং সমুদ্রের সাথে একটা আহ, গভীর যোগসূত্র আছে। পাহাড় থেকেই তো সমুদ্রের যাত্রা। যেই মানে অঢেল জলরাশি সমুদ্র তৈরি করে, সেটা তো আস্তে ধীরে নেমে আসে সেই পাহাড়ের সুউচ্চ শিখর থেকে। তো সেই ক্ষেত্রে এই যে একটা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুউচ্চ পর্বতশ্রেণী এবং সুবিস্তৃত সমুদ্র, এর মধ্যে একটা আন্তঃসম্পর্কই আসলে এই দুইটাকে এক করে দিয়েছে। বাহ, কত মিষ্টি করে নিজের ব্যক্তি অদ্ভুত জীবনটাকে আপনি সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন। বললেন। আমার যে আসলে যে জানবার জায়গাটা, রফিকুল ইসলাম মূলত রুনিয়া যে প্রশ্নটি করছে, এটা সম্পূর্ণ প্রশ্ন হিসাবে আপনি ধরে নিতে পারেন। আমরা সি কোস্টাল বে এরিয়ার যে স্পোর্টসের কথা বলছিলাম, বা ট্যুরিজমকে প্রমোট করবার জন্য যেই ফ্যাসিলিটিগুলো ফ্যাসিলিটেট করা প্রয়োজন, কতখানি দেখেছেন আপনি বাংলাদেশের কোস্টাল বে এরিয়াতে বা সামুদ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে যে অঞ্চলটিকে এখন ব্যবহার হতে আমরা দেখি, কতখানি দেখেছেন এই আন্তরিকতা বা এই প্রমোশনটুকু বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য ট্যুরিজমের ক্ষেত্রে? কিন্তু আমরা বরাবরই বলি যে লংগেস্ট সি বিচ আমাদের হ্যাঁ, এটাকে ওয়ার্ল্ডে যখন অনেক মানে লংগেস্ট ডিফারেন্ট সি ভাবে বিচ, কাজে লাগানো তাহলে যেত। সেটাতে মানে আমাদের প্রতিবন্ধকতাগুলো আসলে কোথায়? কেন এখানে এই যে আমাদের যে হয় না সমুদ্রের স্পোর্টস যেগুলো আছে, সেগুলো কেন আমরা এখনো ডেভেলপ করতে পারছি না? জি, ধন্যবাদ। আমরা আসলে বাঙালির গর্ব করার মতো খুব বেশি প্রাকৃতিক যে বিষয়, সেগুলো হয়তো নাই, কিন্তু আমরা সমুদ্র এবং সমুদ্র সৈকত নিয়ে সত্যি গর্ব করতে পারি। এটা আমাদের গর্বের কথা, কিন্তু বাস্তবতা অনেকখানি ভিন্ন। এই গর্ব করার জন্য আমাদের যতখানি আন্তরিকতা দেয়া দরকার, যতখানি ভালোবাসা থাকা দরকার, আমার মনে হয়েছে সেইখানে অনেকটাই ঘাটতি আছে। এই ভালোবাসাটা না হলে, আন্তরিকতা না হলে, সমুদ্রকে আমি আপন করে নিই, এই ভাবনাটা সবার মধ্যে না ঢুকলে, শুধু কথায় শুধু বাক সর্বস্ব সবচাইতে সুদীর্ঘ সমুদ্র সৈকত আমাদের, এইটা বলে আদৌ কোনো লাভ হবে না। আমাদের যেটা করতে হবে, মানে একান্তই নিজের জায়গাটা থেকে যতখানি সম্ভব সমুদ্রটাকে ভালোবাসতে হবে। আমরা মানে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে দেখেছি, আহ যেমন শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথেই অজস্র পলিথিন ব্যাগ দেখে ভেসে বেড়াচ্ছে আমাদের সমুদ্রে। শুধু সৈকতে না, অনেকখানি গভীরেও এই বিষয়গুলো আমরা চোখে দেখেছি আমরা। তো যখন একজন সাধারণ নাগরিক হিসেবে, সমুদ্রের প্রেমী হিসেবে আমি যখন তার কাছে যাব, অনেকটা ভালোবাসা নিয়ে যেতে হবে। আমাদের যে উচ্ছিষ্ট, সেটা আমরা কখনোই মানে তার দিকে ফেলবো না, সেগুলো আমরা সেখানে বিসর্জন করব না। আমার কোনোভাবে সমুদ্র ক্ষতিগ্রস্ত হয়, সমুদ্র তো শুধু জলরাশি না, সমুদ্রতে আছে প্রাণী বৈচিত্র্য, আছে শৈবাল, অজস্র প্লাঙ্কটন,
মানে এর কোনো একটাও যদি মারা যায়, টিকতে না পারে, সমস্ত জীববৈচিত্র্য ভেঙে পড়বে। আর জীববৈচিত্র্য ভেঙে পড়া মানে শুধুই আমরা জলরাশি পাবো, সমুদ্রকে পাবো না। মানে এই যে আমার জায়গা থেকে সমুদ্রকে ভালোবাসা, সেখানে গেলে কি করা যাবে কি করা যাবে না, এইগুলো যদি আমরা একটু সচেতন ভাবে পালন করি এবং আপনাদের মাধ্যমে এই সচেতনতা যদি সমস্ত মানুষের মধ্যে প্রচারিত হয়, আমার মনে হয় সমুদ্রের প্রতি ভালোবাসার এটা একটা সবচাইতে বড় উপায় হতে পারে। বাহ, চমৎকার, খুব সুন্দর করে বলেছেন। এখানে আমাদের দর্শনার্থী আমরা যারা যাই, আমাদের একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে যে স্বাভাবিকভাবেই আমরা নিজের ঘরে তো যত্রতত্র ময়লা ফেলে রাখি না, যেখানে সেখানে পলিথিন, প্লাস্টিকের ওয়ান টাইম কাপ ফেলে দেই না নিজের ঘরে। কেন প্রকৃতির কাছে গেলে আমাদের এই আচরণ করতে খুব আগ্রহ জাগে? কেন আমাদের খুব মনে হয় যে হাতের কাপটি ছুঁড়ে ফেলে দেই, হাতের টিস্যুটি এখানে সেখানে ফেলে দেয়? এটা একটা বিশাল জিজ্ঞাসা কিন্তু আসলে কিন্তু এই আমাদের সবার জিজ্ঞাসা। সচেতনতাটা আসলে তৈরি করা যায় কিভাবে? কারণ হয়তো আমরা প্রত্যেকের জায়গা থেকে জানি বিষয়টা, কিন্তু অথবা সেখানে কি ঠিক সচেতনভাবে আসলে আমরা কাজটা করছি না। তো এখানে কি আইন প্রণয়ন করাটা মানে খুব কি বেশি করাটা জরুরি? এবং এই সাথে দরকার কিনা? মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে আপনাদের আমার দুজনের কাছে একই প্রশ্ন। মোহাম্মদ জাকারিয়ার কাছে উনি আমার আরেকটি সংযোজন আছে এই প্রশ্নের সাথেই, সেটা হচ্ছে টেকসই পর্যটন শিল্প বলতে আমরা মূলত যেই বিষয়টিকে বুঝি, বাংলাদেশের এই যে সুদীর্ঘ যে আমাদের সমুদ্র সৈকত আছে, এটাকে কাজে লাগিয়ে যদি আমার বাংলাদেশের 50 বছর পূর্তি উদযাপন করার এই সময়কালীনটা, যেই সময়টুকু আমরা আছে, এর মধ্যে কিছু একটা ম্যাসিভ চেঞ্জ আনতে চাই, একদম মিনিমাম কি করা যেতে পারে, যেগুলো করলে আসলে একটা অনেক বড় দৃশ্যত হয়তো পরিবর্তন পর্যটন খাতে আসতে পারে বলে আপনার মনে হয়? সামগ্রিক পরিকল্পনা কিন্তু একটা প্রয়োজন। মানে আমি এত বছর ধরে বাংলাদেশে এত অক্ষত একটা আনইন্টারাপ্টেড একটা স্যান্ডি বিচ আমরা ন্যাচারালি পেয়েছি। শুধু এইটাকে ব্যবহার না, আমরা আমার পুরা সমুদ্র সৈকত, বাংলাদেশের যে 710 কিলোমিটার দীর্ঘ যে সমুদ্রের যে বাউন্ডারি, উপকূল এলাকা, এই এলাকাকে কিন্তু আমি মনে করি যে আমাদের পুরো এলাকাটাকে একটা সামগ্রিক পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন, যেটাকে আমরা আসলে বলি, সাইন্টিফিক ভাষায় বলি মেরিন স্পেশাল প্ল্যানিং বলি আমরা। মানে সমুদ্রের এবং উপকূলের কোন এলাকাটাকে আমি কোন কাজে ব্যবহার করব, এইটার একটা সামগ্রিক একটা জোনিং ম্যাপিং করা হয়, যে এই এলাকায় শুধুমাত্র আমার কচ্ছপরা ডিম পারবে, এই এলাকাটা আমাকে শুধুমাত্র টুরিস্টরা ভিজিট করতে পারবে, আমার কোন এলাকাটা কি কাজে ব্যবহৃত হবে, এইটার একটা সামগ্রিক পরিকল্পনা মাফিক এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু সমুদ্রের পরিবেশ সহ এবং অর্থনৈতিক কার্যকলাপ সবগুলাই কিন্তু আমরা যে টেকসই শব্দটা ব্যবহার করি, টেকসই হওয়া সম্ভব শুধুমাত্র এই সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। এবং কোন এলাকাটাকে আমি প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করব, কোন এলাকাটাকে আমি অর্থনৈতিক কাজে ব্যবহার করব, কোন এলাকাটাকে ট্যুরিজমের কাজে ব্যবহার করব, এইভাবে কিন্তু আমাদের এই যে মেরিন স্পেশাল প্ল্যানিং, এইটা বাংলাদেশে আসলে আমাদের এই 710 কিলোমিটার দীর্ঘ এই উপকূল পুরো এলাকার জন্যই জরুরি। আর কক্সবাজারের জন্য আমরা আসলে প্রাকৃতিকভাবে এত সুন্দর একটা জায়গা পেয়েছি, যেটাকে আমরা ট্যুরিজম খাতে অনেক বেশি ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখানে একটু ব্যর্থ। আমরা কেন এই এত প্রাকৃতিকভাবে প্রাপ্ত এই সম্পদকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি? এটার জন্য আমাদের কিন্তু এখন আর ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা না করে আমাদেরকে একটা সামগ্রিকভাবে পরিকল্পনা করে এখানে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। তাছাড়া আমাদের সাস্টেনেবলি আমরা এই উপকূলকে এবং সমুদ্রকে ব্যবহার করতে পারবো না। কারণ এখন সাস্টেনেবলি যদি ব্যবহার না করি, মানে টেকসই ভাবে ব্যবহার না করলে কিন্তু আমরা আবার ইকোনমিক কার্যক্রমের মাধ্যমে সমুদ্রকে আবার ক্ষতি করবো। আমরা হয়তো প্লাস্টিক, এই যে এগুলা আবার মাইক্রো প্লাস্টিকে পরিণত হয়ে আবার সামুদ্রিক প্রাণীরা এগুলা খাবে এবং তাদের যে লাইভলিহুডটা নষ্ট হয়ে যাবে, আমাদের বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেম নষ্ট হবে। তার মানে আমাদেরকে টেকসই এবং উন্নয়ন এবং এখান থেকে ইকোনমিক অর্জন, অর্থনৈতিক অর্জন, সবগুলোকে সামগ্রিক একসাথে রেখে আমাদের মেরিন স্পেশাল প্ল্যানিং বা এই পরিকল্পনাটা জরুরি। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আসলে পুরো বিষয়টা বললেন যে এত দীর্ঘ সমুদ্র সৈকত যখন আমার আছে, ভাগ ভাগ করে যদি আমরা কাজগুলো করি, একদম।
কারণ অপরিকল্পিতভাবে কিন্তু আমরা দেখি এখানে যে একটু করলাম এখানে একটু রিসোর্ট করলাম গড়ে উঠছে, সেই হোটেল একই রকম গড়ে হয়ে যাবে। উঠছে। আমার রুনিয়ার যে প্রশ্নটি ছিল রফিকুল ইসলামের কাছে একটু ছোট করে জানতে চাই, আমাদের হাতে আর 30 সেকেন্ড সময় আছে। আপনি তরুণদেরকে কি আহ্বান জানাবেন সমুদ্রের প্রতি? জি, আহ, আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে সমুদ্রের কাছে গিয়ে আমরা কি ধরনের আচরণ করব, এটা আসলে সমুদ্রের কাছে গিয়ে আচরণটা শিখতেও পারবো না, করতেও পারবো। এটা শুরু করতে হবে ঘরে। আমরা যদি ঘরের আচরণটা ঠিক করতে পারি, সেই আমি কিন্তু সমুদ্রের সামনে যাব, সেই আমি কিন্তু অরণ্যে যাব, সেই আমি কিন্তু নদীতে যাব। যদি ঘরে আমি সচেতন হতে পারি কোথায় কি ফেলতে হবে, কোথায় ফেলতে হবে না, কোনটা পরিবেশ দূষণ করে, কোনটা করে না, এই বিষয়ে যখন আমি নিজে ঘরে জানবো, সেইটা আমি প্রকৃতির সামনে গিয়েও করব। আমাদের প্রথম দায়িত্ব হলো ঘরে কিভাবে আমি আমার জীবনটাকে গড়ে তুলবো, সাজাবো, আমার দ্বারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, এরই বহিঃপ্রকাশ আমার বাইরের জীবনটাতে হবে। আমার মনে হয় নিজের জীবনে সর্বক্ষেত্রে এই বিষয়গুলো আসলে স্মরণ রাখা দরকার, বাহ। তাহলে এই পরিবেশ পাবে সবকিছুর উপর। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, একই সাথে ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়া, আপনাদের দুজনকে এই সকালবেলা আমাদের আজকের এই দিনটাকে এত ইনফরমেটিভ এবং সত্যিকার অর্থে একটা নির্দেশনা আপনাদের কাছ থেকে পাওয়াই গেল। আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা বিষয়টিকে নিশ্চয়ই আমলে নিয়ে ভাবছেন, কারণ ভাবাটা অনেক বেশি জরুরি। আপনারা দুজন ভালো থাকবেন এই প্রত্যাশা করি, সুন্দর একটি দিন কাটাবেন। সমুদ্র প্রেমী আপনারা, আমাদের অনেকের সাথে মিলে গেল সমুদ্র আপনাদের সেই ভালোবাসা দিয়ে আরও একবার স্বাভাবিক একটি সময়ের দিকে আমাদের সবাইকে নিয়ে যাবে এই প্রত্যাশা। আপনাদের দুজনকে বিদায় জানাচ্ছি এবং দর্শক আমাদের আয়োজনের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। ফিরছি এখন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনিয়া আছে এবং ওয়েদার স্টুডিওতে জুবাইর অপেক্ষা করছে ওয়েদার আপডেট নিয়ে। যুক্ত হচ্ছে জুবাইরের সাথে। জুবাইর, আজকেও কি সারাদিন বৃষ্টি থাকবে? এটা একটা বিশাল কঠিন প্রশ্ন, কারণ প্রকৃতির যে বাতাসের ইঙ্গিত, সেই ইঙ্গিত আসলে কোন দিকে আমাদের নিয়ে যাবে আমরা জানি না রুনিয়া। কারণ দক্ষিণ পশ্চিমের যে মৌসুমি বায়ু তা চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি একদমই অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রুনিয়া। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপ প্রশমিত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবার একটা বিশাল সম্ভাবনা কিন্তু আজ আছে। এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রার দিকে চোখ রাখতে চাই, যা ছিল সর্বোচ্চ ঈশ্বরদীতে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং সেলসিয়াস থাকবার সম্ভাবনা রয়েছে। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 এবং সর্বনিম্ন 25.2 থাকবার সম্ভাবনা রয়েছে। যে বিষয়টি এখানে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যাই থাকুক না কেন, অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের একটা পরিবর্তন আপনারা সবাই বোধ করবেন, তাই এই বিষয়টি মাথায় রাখা জরুরি। পরবর্তী বিভাগ আমার হাতে রয়েছে ময়মনসিংহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি 31.3, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের দিকে চোখ রাখলে আজ খুলনাবাসী যে বিষয়টি অনুভব করবে, সর্বোচ্চ তাপমাত্রা 33.5, সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের একটা তাপমাত্রার পার্থক্য কিন্তু এখানে আছে। 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য স্পষ্টত কিন্তু অনুভব করবেন খুলনাবাসী যারা রয়েছে। বরিশালের দিকে চোখ রাখতে চাই, সর্বোচ্চ তাপমাত্রা বরিশালে আজ 33.8 এবং সর্বনিম্ন 24। গুণ আছে, বৈচিত্র্য আছে, যেগুলো হয়তো আমরা ঠিক মতন জানি না। যদি একবার জেনে নিতে পারি তাহলে নিজের দেশটাকে আরেকটু কাছে থেকে জানা যাবে। আজকের জেলা হচ্ছে পাবনা। পাবনা জেলার রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। পাবনার উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী। প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুণ্ড বা পুণ্ডবর্ধনের নামে থেকেই পাবনা নামের উদ্ভব হয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে পাবনা নামটি পাদুম্বা থেকে এসেছে। এই জেলায় লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ, মানসিক হাসপাতাল, শাহী মসজিদ, নর্থ বেঙ্গল পেপার মিলস, বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র, পাবনা সুগার মিলস, ঈশ্বরদী বিমানবন্দর অবস্থিত।
পাবনার উল্লেখযোগ্য নদীর মধ্যে পদ্মা, যমুনা, ইছামতি অন্যতম। পাবনা হচ্ছে একমাত্র জেলা যেখানে পদ্মা ও যমুনা একই সাথে বিরাজমান। পাবনার আম, লিচু, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা ও লেবু সারা দেশে বিখ্যাত। পাবনা কিসের জন্য বিখ্যাত জুবাইর বলো তো? মানে তোমার সাথে সম্পর্কিত কোনো কিছুর কথা বলবো নাকি না, স্বাভাবিকভাবে না, না, গুরুত্বপূর্ণ না, একটি না। বিষয় আমি জানতাম, আমি একদম জানতাম ও আসলে কি বলতে চাচ্ছে। যারা আমার বুদ্ধিমান আম্মু তাদের চোখে জন্য খুব ইঙ্গিতই, ভালো লাগে। হ্যাঁ, যারা বুদ্ধিমান তাদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। দর্শক যারা রয়েছেন পাবনা থেকে, আপনাদের শহরটি সত্যিই সুন্দর, খুব গোছানো পরিচ্ছন্ন একটি শহর, এবং নিজের শহরকে এরকম গোছানো পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে। আপনারা চাইলেই পাবনাকে ঠিক এরকম পরিচ্ছন্ন গোছানো রাখতেই পারেন। আপনাদের একটু চেষ্টা, আপনাদের একটু আগ্রহ, একটু আন্তরিকতাই পারে এটা ধারাবাহিকতা বজায় রাখতে। আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। সুন্দর একটি দিন কাটাবেন সবাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, নিরাপদে থাকবেন, শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভ সকাল। শুভ সকাল।